আমরা জানি কোষের প্রোটোপ্লাজমে অথবা বাইরের দেহ তরলে দ্রবীভূত থাকা বিভিন্ন প্রয়োজনীয় অথবা দূষিত দ্রবের অণুগুলি দুইভাবে কোষ পর্দা ভেদ করতে পারে। অর্থাৎ কোষ পর্দা অতিক্রম করে পরিবহন দুইভাবে হয়ে থাকে, নিষ্ক্রিয়ভাবে অথবা সক্রিয়ভাবে। কোনো রকম শক্তি ক্ষয় না করে ঘনত্ব নতিমাত্রার অনুকূলে অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণু বা আয়নের পরিবহন হলে তখন তাকে আমরা নিষ্ক্রিয় পরিবহন বলে থাকি। আমরা দেখেছি যে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে ক্ষুদ্র নন পোলার পদার্থের অণু যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরা সরাসরি কোষ পর্দা গঠনকারী ফসফোলিপিড অণুর ফাঁক দিয়ে ব্যাপিত হয়ে পর্দা অতিক্রম করতে পারে। আবার এই ব্যাপন প্রক্রিয়াতেই বিভিন্ন আয়ন যেমন সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন ইত্যাদি আয়নগুলি কোষ পর্দায় থাকা তাদের জন্য নির্দিষ্ট চ্যানেল প্রোটিনের মাধ্যমে পর্দা অতিক্রম করতে পারে। অথবা ধরুন গ্লুকোজের মতো একটু বড় পোলার অণুগুলি, এরা কোষ পর্দায় থাকা ক্যারিয়ার প্রোটিন বা বাহক প্রোটিনের সাহায্যে সহায়ক ব্যাপন প্রক্রিয়ায় অর্থাৎ ফ্যাসিলিটেটেড ডিফিউশন প্রক্রিয়ায় কোষ পর্দা অতিক্রম করে। কিংবা ধরুন জল অভিস্রবণ প্রক্রিয়ায় পর্দা অতিক্রম করতে পারে। অপরদিকে এটিপির শক্তি ক্ষয় করে পদার্থের অণু বা আয়নগুলি তাদের ঘনত্ব নতিমাত্রার বিপরীতে অর্থাৎ তাদের কম ঘনত্বের দিক থেকে বেশি ঘনত্বের দিকে পরিবাহিত হলে তখন তাকে আমরা সক্রিয় পরিবহন বলে থাকি। সক্রিয় পরিবহন আবার 3 রকম ভাবে হয়ে থাকে, যেমন ঘনত্ব নতিমাত্রার বিপরীতে তড়িৎগ্রস্ত বিভিন্ন আয়নগুলি এটিপির শক্তি ব্যয় করে কোষ পর্দায় থাকা চ্যানেল প্রোটিন কিংবা পাম্প প্রোটিনের মাধ্যমে প্রাথমিক সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় কোষ পর্দা অতিক্রম করতে পারে। আবার কোষ পর্দার কো ট্রান্সপোর্টার প্রোটিনের মধ্যে দিয়ে গৌণ সক্রিয় পরিবহন প্রক্রিয়ায় একসাথে দুটি অণু বা আয়ন কোষ পর্দা অতিক্রম করতে পারে। এক্ষেত্রে পরিবাহিত হওয়া দুটি অণু বা আয়নের মধ্যে একটির পরিবহনের জন্য এটিপির শক্তির প্রয়োজন হয়, অপরটির জন্য হয় না। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে সমস্ত পদার্থের অণুর আকার ছোট বা মাঝারি অথবা তড়িৎগ্রস্ত আয়নগুলি, এগুলি এতক্ষণ ধরে বলা সক্রিয় অথবা নিষ্ক্রিয় পদ্ধতিতে কোষ পর্দা ভেদ করতে পারে। কিন্তু যেসব পদার্থের অণুগুলো আকারে অনেক বড়, তারা কোনোভাবেই কোষ পর্দা গঠনকারী ফসফোলিপিড অণুগুলির ফাঁক দিয়ে ব্যাপিতও হতে পারে না অথবা চ্যানেল প্রোটিন বা পাম্প প্রোটিনের মাধ্যমেও পর্দা অতিক্রম করতে পারে না। পদার্থের এইসব বড় আকারের অণুগুলি তৃতীয় এক ধরনের সক্রিয় পরিবহন, যাকে আমরা ভেসিকুলার ট্রান্সপোর্ট বলি, সেই পদ্ধতিতে পর্দা আবৃত থলি বা ভেসিকেলে আবদ্ধ হয়ে কোষ পর্দা অতিক্রম করে। এই প্রক্রিয়ায় একসাথে অনেক বেশি পরিমাণ পদার্থ একবারে কোষ পর্দা অতিক্রম করতে পারে, তাই ভেসিকুলার ট্রান্সপোর্টকে আমরা বাল্ক ট্রান্সপোর্টও বলে থাকি। মনে রাখতে হবে যে এই প্রক্রিয়ায় পদার্থের পরিবহনেও কিন্তু এটিপির শক্তি প্রয়োজন হয়, তাই ভেসিকুলার ট্রান্সপোর্টও এক ধরনের সক্রিয় পরিবহন। ভেসিকুলার ট্রান্সপোর্ট আবার 2 ধরনের হতে পারে, এক্সোসাইটোসিস ও এন্ডোসাইটোসিস। প্রথমেই এক্সোসাইটোসিস। এক্সো অর্থাৎ বাইরের, মানে কোষের ভেতর থেকে বাইরের দিকে পর্দা আবৃত থলির পরিবহন। দেখুন, কোষের RER বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সবসময় প্রোটিন সংশ্লেষ চলতেই থাকে। তৈরি হওয়া এই প্রোটিনগুলি RER থেকে গলগি বডিতে এসে গ্লাইকোসাইলেটেড হয়ে একটু প্যাকেজড হয়। প্যাকেজড হওয়ার পর এই প্রোটিনগুলি ক্ষরণকারী ভেসিকেল হিসেবে বা সেক্রেটারি ভেসিকেল হিসেবে সেই ভেসিকেলে আবদ্ধ অবস্থায় গলগির ট্রান্স প্রান্ত থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে চলে আসে। এই ক্ষরণকারী ভেসিকেলের মধ্যে আবদ্ধ থাকা কোনো প্রোটিনকে যদি কোষের বাইরে পাঠাতে হয়, সেক্ষেত্রে এই ভেসিকেলে আবদ্ধ পদার্থগুলি যে প্রক্রিয়ায় কোষ পর্দা অতিক্রম করে বাইরে ক্ষরিত হয়, সেই প্রক্রিয়াকেই আমরা এক্সোসাইটোসিস বলে থাকি। একটু ভালো করে দেখি। গলগির থেকে বিচ্ছিন্ন হওয়া এই ক্ষরণকারী ভেসিকেলগুলি কোষ পর্দার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে পর্দার সাথে মিশে যেতে থাকে। এভাবে সম্পূর্ণ ভেসিকেলটি পর্দায় মিশে গেলে ভেতরে থাকা প্রোটিনগুলি স্বাভাবিকভাবেই কোষের বাইরে ক্ষরিত হয় এবং ভেসিকেলের আবরণ কোষ পর্দার অংশ হিসেবে পরিণত হয়। এইভাবে ভেসিকেলে আবদ্ধ কোনো পদার্থ কোষ থেকে পর্দা ভেদ করে বাইরে ক্ষরিত হলে ঘটনাটিকে আমরা এক্সোসাইটোসিস বলে থাকি। চলতি ভাষায় একে আমরা সেল ভমিটিংও বলে থাকি। লক্ষ্য করে দেখুন যে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ভেসিকেল যে পর্দা দিয়ে তৈরি হয়েছিল সেই পর্দা কিন্তু শেষ পর্যন্ত কোষ পর্দার অংশ হিসেবে পরিণত হলো। তাহলে আমরা বলতে পারি যে এই এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ পর্দা তার গঠন নিয়ন্ত্রণ করতে পারে। যাই হোক, এক্সোসাইটোসিসের ঠিক বিপরীত
অর্থাৎ যখন বাইরের কোনো পদার্থ থলি আবৃত হয়ে কোষের ভেতরে প্রবেশ করে তখন প্রক্রিয়াটিকে আমরা এন্ডোসাইটোসিস বলে থাকি। দেখুন, এন্ডোসাইটোসিস আবার 3 ধরনের হতে পারে, অর্থাৎ 3টি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোষের বাইরের বড় আকারের কোনো দ্রাব পর্দা ঘেরা অবস্থায় কোষে প্রবেশ করতে পারে। এই 3টি ভাগ সম্পর্কে আলোচনার আগে জেনে নেওয়া ভালো যে বড় আকারের দ্রাব বলতে ঠিক কোন পদার্থগুলিকে বোঝানো হয় যাদের এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে প্রবেশ করতে হয়। ধরুন, কোষের আশেপাশে থাকা কোনো তরল যার মধ্যে দ্রবীভূত অবস্থায় কোনো মিনারেল বা খনিজ লবণ অথবা কোনো খাদ্য আছে। কোষের প্রয়োজন মতো এই ধরনের তরলগুলি এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় ভেতরে প্রবেশ করতে পারে। অথবা ধরুন, মৃত বা নষ্ট হয়ে যাওয়া কোনো কোষ, মানে কোষের ধ্বংসাবশেষ দূর করতে, অথবা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যারা আমাদের দেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে, প্রয়োজন হলে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে এদেরও কোষের ভেতরে এনে ধ্বংস করবার প্রয়োজন হতে পারে। আবার ধরুন, কোনো বড় আকারের জৈব অণু যেমন এলডিএল বা লো ডেন্সিটি লিপিডস অথবা কোনো বড় প্রোটিন অণু, এদেরও এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষে প্রবেশ করানোর প্রয়োজন হতে পারে। চলুন দেখি এই 3 ধরনের পদার্থগুলি কিভাবে পর্দাবৃত হয়ে এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে। প্রথমত, কোষের প্রোটোপ্লাজমে কখনো যদি দ্রবীভূত থাকা খনিজ লবণ বা অন্য কোনো দ্রবণের প্রয়োজন হয়, তখন বাইরে প্রয়োজনীয় দ্রবণ আছে কোষ পর্দার যে অঞ্চলে, ঠিক তার নিচে সাইটোপ্লাজমের সাইটোস্কেলেটন বিশেষভাবে পরিবর্তিত হয়ে সেখান থেকে সরে যেতে থাকে। ফলে সাইটোস্কেলেটন সরে যাওয়া অংশের উপরে থাকা কোষ পর্দা ধীরে ধীরে ভেতরের দিকে নেমে এসে নালী বা ছোট গর্ত মতন গঠন তৈরি করে। তৈরি হওয়া এই গর্তে কোষের বাইরের সেই প্রয়োজনীয় তরল ধীরে ধীরে প্রবেশ করে। খনিজ লবণ বা অন্য কোনো খাদ্যসহ তরল যত ওই নালী বা গর্তে ঢুকতে থাকে, কোষ পর্দাও ততই ভেতরের দিকে প্রসারিত হতে হতে অবশেষে মূল পর্দা থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট থলি বা ভেসিকল তৈরি করে, যার ভেতরে এতক্ষণ বাইরে থাকা ওই খনিজ লবণ সহ তরল আবদ্ধ হয়ে যায়। কোষের বাইরে থাকা তরল দ্রবণের পর্দা ভেদ করে এইভাবে থলিতে আবদ্ধ অবস্থায় কোষে প্রবেশের ঘটনাকে আমরা পিনোসাইটোসিস বলে থাকি। এইভাবে উৎপন্ন ভেসিকলগুলিকে আমরা পিনোজোম বলে থাকি। পিনোজোম আকারে খুবই ক্ষুদ্র হয়ে থাকে এবং তৈরি হওয়া এই পিনোজোমগুলি পরবর্তীতে লাইসোজোমের সঙ্গে যুক্ত হয়ে লাইসোজোমের হাইড্রোলাইটিক উৎসেচকের সাহায্যে তার ভেতরে থাকা খাদ্যের পাচনে সাহায্য করে। জীবদেহের প্রায় সমস্ত ধরনের কোষেই সব সময় পিনোসাইটোসিস প্রক্রিয়া চলতে থাকে, তবু আমাদের লিভার, কিডনি বা আবরণী কলার কোষগুলিতে পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন দ্রাব প্রবেশের ঘটনা বেশি পরিমাণে ঘটে। যেহেতু পিনোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে তরল পদার্থই গৃহীত হয়, তাই আমরা এই পদ্ধতিটিকে সাধারণ ভাষায় সেল ড্রিঙ্কিংও বলে থাকি। এবার এন্ডোসাইটোসিসের দ্বিতীয় পদ্ধতি, যাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলে জানি। দেখতেই পাচ্ছেন, এক্ষেত্রে যে পদার্থগুলি থলির আকারে কোষে প্রবেশ করে সেগুলি হয় কোনো কোষের ধ্বংসাবশেষ অথবা কোনো রোগ জীবাণু। সুতরাং এই পদ্ধতিটি জীবদেহের সেই সমস্ত কোষেই বেশি ঘটতে দেখা যায় যে কোষগুলি দেহের প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে যুক্ত, মানে যারা রোগ জীবাণুগুলিকে বা মরে যাওয়া কোষগুলিকে থলির আকারে নিজের প্রোটোপ্লাজমের ভেতরে নিয়ে বিশেষ প্রক্রিয়া তাদের ধ্বংস করে দেহকে সুস্থ রাখে। উদাহরণ হিসেবে ম্যাক্রোফ্যাজ বা ডেনড্রাইটিক সেল বা নিউট্রোফিল নামে শ্বেত রক্তকণিকার নাম করা যেতে পারে। ফ্যাগোসাইটোসিস কিভাবে হয়? কিছুক্ষণ আগে বলা কোষগুলির কোষ পর্দার ওপরে এক ধরনের রিসেপ্টর থাকে। কোষের বাইরে থাকা কোনো মৃত কোষ অথবা কোনো জীবাণুর গায়ে যদি একই রকম রিসেপ্টর থাকে এবং কোষ পর্দার রিসেপ্টর এবং জীবাণুর গায়ে থাকা রিসেপ্টর উভয়ের সংযোগ হয়ে গেলে পরে যে সংকেত তৈরি হয়, তার ফলে হয় কি, কোষ পর্দার ওই রিসেপ্টর যুক্ত অংশের দুপাশ থেকে ক্ষণপদ বা সিউডোপোডিয়া সৃষ্টি হয় এবং তৈরি হওয়া এই ক্ষণপদ দুটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং জীবাণুটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। বড় হয়ে যাওয়া এই ক্ষণপদ দুটি একসময় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কোষের ভেতরে পর্দা দ্বারা আবৃত ভেসিকেলের মধ্যে জীবাণুটিকে আবদ্ধ করে ফেলে। এইভাবে তৈরি হওয়া ভেসিকেলটিকে আমরা ফ্যাগোজোম অথবা এন্ডোজোমও বলে থাকি। ফ্যাগোসাইটোসিস নামের এই এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোষে যেহেতু সেই অর্থে কোনো তরল প্রবেশ করে না, বরং যা প্রবেশ করে তাকে আমরা আমাদের খাদ্যের সঙ্গে তুলনা করি এবং সেই অর্থে কোষের খাদ্য গ্রহণের এই প্রক্রিয়াকে আমরা সাধারণ ভাষায় সেল ইটিংও বলে থাকি। যাই হোক, এবার এন্ডোসাইটোসিসের তৃতীয় পদ্ধতি, যে পদ্ধতিতে কোষের বাইরের কলারস থেকে বড় আকারের বিভিন্ন জটিল জৈব অণু প্রোটোপ্লাজমে প্রবেশ করে। তৃতীয় এই পদ্ধতিটিকে আমরা রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস বলে থাকি।
রিসেপ্টরের সাথে সাথে এই পদ্ধতিতে কোষের প্রোটোপ্লাজমে থাকা বিভিন্ন প্রোটিন যেমন অ্যাডাপটিন, ক্ল্যাথ্রিন, ডাইনামিন এবং আরও কিছু প্রোটিনও অংশগ্রহণ করে এই প্রক্রিয়ায়। আমি জানি ঠিক এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন উঠছে যে রিসেপ্টরের ব্যাপার তো আগের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেও ছিল, তো এই পদ্ধতি কোথায় আলাদা? একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন, বুঝতে পারবেন যে দুটো পদ্ধতি সম্পূর্ণ আলাদা। চলুন দেখি। আমরা দেখেছিলাম যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুর দেহের রিসেপ্টর এসে কোষ পর্দার রিসেপ্টরের সাথে যুক্ত হয়েছিল। এক্ষেত্রে কিন্তু কোষ পর্দায় থাকা রিসেপ্টরের সাথে কোনো রিসেপ্টর নয়, বরং রিসেপ্টরের জন্য নির্দিষ্ট লাইগ্যান্ড যুক্ত হয়। লাইগ্যান্ড আবার কি? লাইগ্যান্ড আসলে কোনো পদার্থের অণু বা আয়ন যা রিসেপ্টর প্রোটিনের নির্দিষ্ট স্থানে যুক্ত হলে কোষ পর্দার ভেতরে বার্তা বা সিগন্যাল পৌঁছে যায় এবং সেই বার্তা বা সিগন্যাল অনুযায়ী কোষে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া শুরু হয়ে যায়। তো এই তৃতীয় ধরনের এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে লাইগ্যান্ড হলো সেই পদার্থগুলি যা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে প্রবেশ করবে, যেমন ধরুন কোনো এলডিএল বা লো ডেনসিটি লিপিড। কিছুক্ষণ আগে বলা অ্যাডাপটিন প্রোটিনগুলি প্রোটোপ্লাজমের দিকে রিসেপ্টরের পাদদেশের সঙ্গে যুক্ত থাকে, সেগুলি নির্দিষ্ট লাইগ্যান্ডের সঙ্গে রিসেপ্টরের যুক্ত হওয়াকে নিয়ন্ত্রণ করে। রিসেপ্টর লাইগ্যান্ড সংযোগ হওয়ার পরেই অ্যাডাপটিন প্রোটিনগুলি অন্য বিশেষ কিছু প্রোটিনের সহায়তায় সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ল্যাথ্রিন প্রোটিনগুলিকে একত্রিত করতে থাকে। এই ক্ল্যাথ্রিন প্রোটিনগুলি দেখতে অনেকটা এইরকম 3 বাহুযুক্ত হয়ে থাকে। একত্রিত হতে থাকা এই ক্ল্যাথ্রিন প্রোটিনগুলি রিসেপ্টর লাইগ্যান্ড সংযোগ তৈরি হয়েছে কোষ পর্দার যে অঞ্চলে, তার চারিদিকে অ্যাডাপটিন প্রোটিনের ঠিক নিচে এসে জমতে শুরু করে। জমতে থাকা ক্ল্যাথ্রিন প্রোটিন কোষ পর্দাকে টেনে ভেতরের দিকে নামিয়ে আনতে থাকে। নেমে আসা কোষ পর্দা গোলকের আকারে ভেতরের দিকে প্রসারিত হতে থাকে এবং সেই গোলকের মধ্যে রিসেপ্টরের সঙ্গে যুক্ত লাইগ্যান্ডগুলিও প্রবেশ করে। প্রচুর সংখ্যক ক্ল্যাথ্রিন এসে গোলাকার কোষ পর্দার চারিদিকে একে একে যুক্ত হতে থাকে এবং কোষ পর্দাকে ভেসিকেলের আকার প্রদান করে। এই অবস্থায় ক্ল্যাথ্রিন দিয়ে সম্পূর্ণ আবৃত এই ভেসিকেল ওপরে থাকা কোষ পর্দার সঙ্গে শুধু বৃন্তের আকার নেওয়া এই অংশ দিয়ে যুক্ত থাকে। বৃন্তের আকারের এই অংশে যুক্ত হয় ডাইনামিন নামে প্রোটিন। ডাইনামিন প্রোটিন যুক্ত হওয়া মাত্রই জিটিপি বিশ্লিষ্ট হয়ে জিটিপি তৈরি করে, ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির সাহায্যে বৃন্তের মতো ওই অংশটি ছিন্ন হয়ে যায় এবং ভেসিকেলটি প্রোটোপ্লাজমে মুক্ত হয়। এবং এইভাবেই কোষের বাইরে থাকা বৃহৎ আকারের জৈব অণু যেমন এলডিএল ভেসিকেলের মধ্যে আবদ্ধ হয়ে কোষের ভেতরে প্রবেশ করে। তৈরি হওয়া ভেসিকেলটিকে আমরা ক্ল্যাথ্রিন কোটেড ভেসিকেলও বলে থাকি। এরপর ভেসিকেলের চারিদিকে লেগে থাকা ক্ল্যাথ্রিন প্রোটিনগুলি পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে সাইটোপ্লাজমে আবার আগের মতো অবস্থায় ফিরে যায়। থেকে যায় শুধু ভেসিকেলটি, যাকে আমরা এন্ডোজোম বলে থাকি। তো এইভাবে এন্ডোসাইটোসিসের তৃতীয় পদ্ধতি অর্থাৎ রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস সম্পন্ন হয়। আগে বলা 3 ধরনের এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় অর্থাৎ পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস এবং রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভেতরে যে ভেসিকেলগুলি প্রবেশ করে এলো সেগুলিকে আমরা পিনোজোম বা ফ্যাগোজোম যাই বলি না কেন, এরা আসলে সবাই এন্ডোজোমই। এই এন্ডোজোমগুলি এরপর পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করে আর্লি এন্ডোজোম বা প্রাথমিক অবস্থায় থাকা এন্ডোজোম। তৈরি হওয়া এই আর্লি এন্ডোজোমগুলি যদি প্রয়োজন হয় তা আবার এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের বাইরে বেরিয়ে যেতে পারে। যদি পুনরায় এরা এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ পর্দা ভেদ করে বাইরে বেরিয়ে না যায়, তবে আর্লি এন্ডোজোমগুলি এবার কোষের ভেতরের দিকে ঢুকতে থাকে এবং ধীরে ধীরে ম্যাচিওর বা পরিণত হয়ে লেট এন্ডোজোম তৈরি করে। এই লেট এন্ডোজোমগুলি এরপর কোষে থাকা লাইসোজোমের সঙ্গে যুক্ত হয়। এন্ডোজোমের ভেতরে বাইরে থেকে যে পদার্থই এসে থাকুক না কেন, তা সে খাদ্যদ্রব্য বা জীবাণু বা মৃত কোষ বা বড় কোনো প্রোটিন যাই এসে থাকুক না কেন, এরপর লাইসোজোমের হাইড্রোলাইটিক উৎসেচকের সাহায্যে সেগুলির পাচন সম্পন্ন হয় এবং ধীরে ধীরে সম্পূর্ণ অংশটি কোষের অংশবিশেষে পরিণত হয় অথবা নির্দিষ্ট পদ্ধতিতে সেই সম্পূর্ণ অংশগুলি কোষ থেকে দূরীভূত হয়।